নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ছোটবেলাকার একটা কথা মনে আছে যে বাড়ির বড়রা বলতেন যে ভালো নাম্বার পাচ্ছে, যে সফল হচ্ছে, যে সাকসেস, তাকে দেখে শেখো। আজও বাড়ির বড়রা বলে, পাড়ার লোকেরা বলে যে এই লোকটা সফল, একে দেখে শেখো। কেন বলে? তার কারণ যে সফল এবং যে ব্যর্থ তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিকগত কিছু ডিফারেন্সিয়েশন থাকে, পার্থক্য থাকে। যে সফল তার শুধু সাফল্যটা নয়, তার জীবনে চলার পথটাও দেখে শিখতে হয়। আর যে ব্যর্থ মানুষ, তার মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলো আপনি যদি গ্রহণ করেন, আপনার সাফল্য একদিন ব্যর্থতার দিকে যাবে, আপনিও ব্যর্থ হবেন। ব্যর্থ মানুষ হেরে গেলে কনফিডেন্স লুজ করে ফেলে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আর সফল মানুষ কি করে? যদি সে হেরে যায়, হার আসতেই পারে জীবনে, হার জিত নিয়ে জীবন, তাহলে সেই হার থেকে শিক্ষা নেয় নতুন কিছু করবার জন্য। অর্থাৎ একটা হচ্ছে না, আরেকটা ভাবো। জীবন একটা সিদ্ধান্তের জন্য নয়, অনেক সিদ্ধান্তে জীবন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলাম। আসুন, আজকে মাতৃসাধক, জ্যোতিষ ব্যক্তিত্ব, মানুষের প্রিয় রামকৃষ্ণ দা আমাদের সঙ্গে রয়েছেন। এখন ব্যাপার হচ্ছে যে রামকৃষ্ণ দা আজকে আসাম থেকে সরাসরি এখানে আসলেন। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, ত্রিপুরা এবং আসামের একটা বিশেষ সম্মান, যেটা হচ্ছে এই যে একবার দেখাই, আমি দাদাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এই যে উত্তরীয়টা, যারা আসাম ত্রিপুরায় গেছেন তারা জানেন যে এই উত্তরীয়র একটা আলাদা মাধুর্য আছে। আমি আসাম যাইনি, বাট ত্রিপুরা গেছি বহুবার। এই উত্তরীয় ওখানে একটা অতিরিক্ত সম্মান। এই সম্মান ওনাকে আসামের একজন নেতৃত্ব, আমি বলছি না কোন রাজনৈতিক দলের, কারণ রাজনৈতিক দল যে যারটা করতে পারেন, বাট একজন প্রভাবশালী নেতৃত্ব, তিনি এই সম্মান ওনাকে দিয়েছেন। উনি আসাম থেকে এসছেন। আমি বললাম যে, উনি বলছিলেন যে উত্তরীয়টা, আমি বললাম যে এটা পড়ে বসুন, এটা একটা বিশেষ সম্মান, ভালো লাগছে দেখতে। তো যাই হোক, স্বাগত জানাই রামকৃষ্ণদাকে। একটু বলুন এই সম্পর্কে, মানে আপনার আসাম বা এই প্রাপ্তি নিয়ে, পাশাপাশি আজকের টপিকে আমরা আসব। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ যারা রয়েছে তাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আমার কাছে সবথেকে বড় পুরস্কার হলো যারা আমার কাছে আসেন, আমার যারা ক্লায়েন্ট আছেন, তারা সুখে থাকুক, সে নেতা হোক, নেত্রী হোক বা সাধারণ মানুষ হন। তো এরকম অনেক জামা বা ড্রেস বা উত্তরীয় আমি বহু পেয়েছি, বহু মেডেল আমি পেয়েছি। তো আমার কাছে একটাই সম্মান, যে মানুষ আমাকে রাস্তায়, আমি যেরকমভাবে সিম্পল হেঁটে চলি, মানুষ যেন আমাকে আঙুল তুলে না বলতে পারে রামকৃষ্ণদা এইটা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, এর জন্য এই টাকা নিয়েছিল, হ্যাঁ, তারপরে চেম্বারে গেছি, কথা বলেনি, ফোন তোলেনি, হ্যাঁ, লোক বের করে দিয়েছে, অপমান করেছে। এই বিষয়টা যেন কোনো মানুষ, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, কেউ যেন যতদিন আমি বেঁচে থাকবো, মানুষ যেন আমার থেকে দুঃখ না পায়। কারণ আমরা ভুলে যাই, আমরা সারা জীবন মানে কয়েকশো বছর এই পৃথিবীতে থাকবো না। ঠিকই। যে কটা দিন থাকবো, সে কটা দিন যেন সুনামের সঙ্গে বাঁচতে পারি, এবং আমার যারা পরিচিত তারা যেন আমাকে নিয়ে গর্ব করতে পারে যে রামকৃষ্ণদার মতো মানুষ হয় না। তো জ্যোতিষ তো পরে, আমি আগে তো মানুষ। কারণ যারা আমার কাছে নিয়ে আসেন, ছেলে মেয়ে নিয়ে এসে বলেন যে রামকৃষ্ণদা, আমার ছেলেটা যেন মানুষ হয়। তা আপনি মানুষের সন্তান নিয়ে এসে বলছেন মানুষ হয়, তাহলে আমি কিন্তু অনেক মানুষকে দেখি যারা মানুষের চেহারা নিয়ে আছে, কিন্তু আদেও তারা মানুষ নয়। হ্যাঁ, আমাদের জ্যোতিষশাস্ত্র সেই কথা বলে যে মানুষের চেহারা ধরলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে, হ্যাঁ, অনেক আবেগ দিয়ে বুঝতে হয়। আমার অপোজিটে যিনি আমাকে তার দুঃখের কথা বলছেন, সেই দুঃখটা যদি নিজের দুঃখ মনে করে আমি না উপলব্ধি করি, তাহলে তো আমি তার উপকারে আসবো না। ঠিক, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আর আমাকে উত্তরীয় পড়িয়েছে, সম্মান দিয়েছেন, উনি দিয়েছেন, সেই জন্য আমি ওনাকেও অনেক প্রণাম জানাই, সম্মান জানাই। আমি আবার যাব
আগামী মাসে আসামে আবার যাব, ত্রিপুরায়, শিলচরে। হ্যাঁ, এটা যারা একটা আমাকে নর্থ ইস্টের ভালোবাসে। গ্ল্যামার কিন্তু হ্যাঁ, নর্থ হ্যাঁ, ইস্ট, আমাদের এই নর্থ এই ইস্টের মানে পাঞ্জাবিটাও এটাও ওখানকার, নর্থ ইস্ট, নর্থ ইস্টের। বাহ বাহ বাহ। ওদের ওখানকার একটা, এটা হচ্ছে সব থেকে ভালো, একটা আলাদা, এই কাজটাকেও একটা আলাদা আলাদা ভ্যালু ইসে আছে। আছে। আসামি ভালোবেসে দিয়েছে, পড়েছি। হ্যাঁ, মানে হ্যাঁ। সেটাই আর কি। হ্যাঁ, এবার দাদা আজকের বিষয়ে আসি। আপনি মানে এটা অবজার্ভ করলে আমরা দেখতে পাই যে ব্যর্থ মানুষ হেরে গেলে সে ঘরবন্দি করে ফেলে নিজেকে। দেখুন, কিন্তু- এখন মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে। কিরকম? ব্যাপার হচ্ছে যে এখন একটা ট্রেন্ড এসে গেছে যে সবাই ডাক্তার, সবাই জ্যোতিষ, হ্যাঁ, সবাই কবিরাজ। আপনি দেখবেন আপনার মাথা ধরলে পাড়ার থেকে একজন এসে বলবে এটা বেটে খাও, ওটা বেটে খাও। কিন্তু এই করতে গিয়ে মানে সময়টা পেরিয়ে যায়। ঠিক। তো ব্যাপার হচ্ছে সবাই ধানে চালে মিশিয়ে বাঁচতে বলে, এতে সময় চলে যায়। সময় আপনি পরিবর্তনশীল। আপনি জ্বরের ওষুধ না খেয়ে যদি প্রতিদিন একটা করে চাল আপনি গিলে ফেলেন, তাহলে আপনার জ্বর কমবে প্রকৃতির নিয়মে। আচ্ছা, ঠিক। কিন্তু মানে বাঘ, যদি বাঘের স্বপ্ন দেখেন, তাহলে কেউ যদি একটা দুব্বা ঘাস আপনাকে দিয়ে বলে এটা বালিশের তলায় রেখে দিন, তাহলে কিন্তু আপনি তার বিশ্বাস এবং ভরসায় হয়তো বাঘের স্বপ্ন আপনি দেখবেন না। কিন্তু সত্যিকারের বাঘ যদি আপনাকে খেতে আসে, তখন কিন্তু বন্দুক লাগবে, ঠিক, একদম, কিংবা অস্ত্র লাগবে। একদম তাই। তো মানুষের মনের, যেটাকে বলে বেহেম হিন্দিতে বলে, তো মনের রোগ সারানো যায় তার কাছে গিয়ে। অনেকে ভরে পড়েন, অনেকে নানা রকম ভাবে এইসব করে মনের ভয় কাটায়। কিন্তু সত্যিকারের গ্রহদোষ যদি কারোর আসে, সেই গ্রহদোষ কাটানোর জন্য শাস্ত্রের নিয়ম অনুসারে আমাকে ভালো একজন মানে জ্যোতিষশাস্ত্র জানা, এবং শুধু জানলে হবে না, পণ্ডিত খুঁজলে হবে না, এখন মানে পাণ্ডিত্য দেখলে হবে না, সে মানুষটা কতটা ভালো, সে মানুষটা কতটা আমার হেল্পফুল, আমার আদেও কাজে লাগবে কিনা, সেরকম মানুষকে খুঁজতে হবে। মানে রেপুটেশন বা ব্র্যান্ড দেখলে হবে না, না, ব্যক্তি মানুষটা কেমন একদম সেটা ব্যক্তি দেখতে হবে। মানুষকে দেখতে হবে, সে তার বিদ্যা বুদ্ধি কতটা আমার জন্য কাজে লাগাবে। আমাকে যদি দুচ্ছাই করে দেয়, আমাকে যদি ভালো না বাসে, হ্যাঁ, তো এটাও কপালের ব্যাপার। আমি বলি, ভালো জ্যোতিষ পাওয়া, ভালো ডাক্তার পাওয়া, ভালো শিক্ষক পাওয়া, ভালো স্বামী পাওয়া, ভালো স্ত্রী পাওয়া, ভালো সন্তান পাওয়া, এটাও ভাগ্যের উপরে নির্ভর করে। ঠিক। মনে হচ্ছে কেউ লাইনে আছে বলছে। হ্যাঁ, আমরা নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি সঙ্গীতা বলছি জলপাইগুড়ি থেকে। সঙ্গীতা, জলপাইগুড়ি থেকে। বেশ। সঙ্গীতা মণ্ডল, জলপাইগুড়ি থেকে। হ্যাঁ স্যার, আচ্ছা, ডেট অফ বার্থ, টাইম, প্লেস বলুন, কার জন্য জানতে চান? আমি আমার মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা, আপনি চিনলেন কি করে আমাকে? আপনাকে নিয়মিত সিটিভিএন এর চ্যানেলে দেখি। আচ্ছা, আচ্ছা, আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে। আপনার কোনো কেউ এসেছিল আমার কাছে? না 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 স্যার, কেউ আর যায়নি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন, ডেট অফ বলুন বার্থ, আপনার টাইম, প্লেস বলুন। মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, মেহেক দাস। মেহেক দাস। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 12 আগস্ট 2018। 12 আগস্ট। হ্যাঁ 2018। হ্যাঁ। আচ্ছা, তারপরে ওর টাইম? টাইম বার্থ হচ্ছে রাত্রি 9টা 3 মিনিট। 9টা বেজে 3 মিনিট রাত্রেবেলা। আর বার্থ প্লেস? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। একটু ওয়েট করুন। সেদিন রবিবার ছিল তো? হ্যাঁ 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 স্যার। সানডে। মিন লগ্ন, সিংহ রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, জানা আছে। দেবাড়িগণ। হ্যাঁ। আচ্ছা, এবার হরোস্কোপটাকে আপনি ভালো করে দেখুন। দেখছেন? হ্যাঁ 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 স্যার, এই যে ছকটা ভালো করে দেখুন। ওর কর্কট রাশির ওপরে রবি, বুধ এবং রাহু বসে আছে। এখানে রবি রাহু হচ্ছে গ্রহণ যোগ পড়ে গেছে, দেখেছেন? দেখতে পাচ্ছি। এই রবি রাহু গ্রহণ যোগ পড়লে কি হয়, একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, এই স্টুডিওতে যদি আলো না থাকে, আমার এই পাঞ্জাবিটা বা ওনাকে এত সুন্দর অ্যাঙ্কার, আপনি তাকে দেখতে পাবেন? পাবেন না। না, একদমই। তো ওর নার্ভের সমস্যা। ব্যাপার হচ্ছে যে ওর কিছুটা
ও কিন্তু সাধারণ মেয়ের মতো নয়। ওর সমস্ত গ্রহের অবস্থান ভালো থাকা সত্ত্বেও ওর স্মৃতিশক্তি বলুন, ওর বুদ্ধিমত্তা বলুন, কোনো একটা নিউরোলজিক্যাল ও ডিস্টার্ব কিন্তু ওর মধ্যে থাকবে। সেটা চন্দ্রের ঘরে যেহেতু গ্রহণযোগটা সৃষ্টি হচ্ছে। বয়সও তো একেবারেই বেশি নয়, আপনি 7-8 আপনি বছর বলুন বয়স। আপনার কি মেয়ের হয়েছে? কোনো সমস্যা আছে শারীরিক? হ্যাঁ স্যার, ওর অ্যাকচুয়ালি অটিজম আছে। হ্যাঁ, অটিজম। হ্যাঁ। হ্যাঁ, এটাও তো নার্ভের প্রবলেম। তবে আমি একটা কথা বলতে পারি, এখানে দেখে আপনার মেয়ে কিন্তু ঈশ্বরের কৃপায়, বারবার মনে রাখবেন আমি ব্র্যাকেট দিচ্ছি, মেডিকেল সায়েন্সের দিকে যাচ্ছি না, আমি ডক্টর নই, ঈশ্বরের কৃপায় আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। কি বললাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, সুস্থ এবার হয়ে কি যাবে। দেখে বললাম না দেখে বললাম সেটা আমি আপনাকে শেখাতে যাব না, এটা আমি জ্যোতিষ ক্লাস করতে বসিনি। আমি এই স্টুডিওতে বসি, আমাকে যদি কেউ পছন্দ করেন তিনি আমার কাছে আসতে পারেন বা ফোন করতে পারেন, বা যারা ফোনে পান না তারা ফোন করলে বা হোয়াটসঅ্যাপে ছবি, ডেট অফ বার্থ, টাইম প্লেস পাঠালে তাদের সঙ্গেও আমি কথা বলি। কিন্তু কেন বললাম সেটা আমি বোঝাতে যাব না। আপনি শুধু আগামী, আমি 25 বছর জলপাইগুড়িতে বসি, আরও 10 বছর মিনিমাম আমি জলপাইগুড়িতে বসবো। 5 বছর পর আপনি এই রেকর্ডিংটা রেখে দিন ইউটিউবে, আপনি রেকর্ডিংটা বাড়িতে রেখে দেবেন, 5 বছর পর দেখবেন আপনার মেয়ে ঈশ্বরের কৃপায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি বললাম? হ্যাঁ স্যার। ওর মতো মিষ্টি মেয়ে হয় না, ওর মতো মিষ্টি মেয়ে হয় না। ও কিসে পড়ে? স্যার ক্লাস 2। ক্লাস 2-তে। জেনারেল স্কুলে পড়ে না অটিজম এক্সট্রা অর্ডিনারি কোনো স্কুলে পড়ে? না স্যার, অ্যাকচুয়ালি জেনারেল স্কুলেই পড়ে, কিন্তু স্পেশালের আন্ডারেই আছে, আর জেনারেল সিলেবাসই করছে, পড়াশোনা করে নিচ্ছে, আচ্ছা, কিন্তু তার জন্য প্রচুর একটা কথা বলে রাখি, ও যখন আপনার ও যখন আপনার গর্ভে ছিল তখন কি কোনো রকম মনে হয়েছিল যে কোনো রকম শরীরে বিষক্রিয়া টাইপের কিছু খেয়েছিলেন, বা বলে না যে একটু ফোড়া ওঠা বা নানা রকম মানে কষ্ট অনুভব করা বা কিছু অসুবিধার সম্মুখীন আপনি কি হয়েছিলেন? স্যার দেখুন, অসুবিধার সম্মুখীন হয়েছিলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার এবার ব্যাস আমি এইটুকুই জানতে চাই। আমার মনে হয় যে হয়তো কোটেশন দিয়ে হয়তো কোনো শত্রুতার কারণে কেউ কিছু নিকটবর্তী কোনো মানুষ কোনো রকম ভুল খাবার দাবার আপনাকে করিয়ে দিয়েছে, যেই কারণে এই ঘটনা ঘটেছে। আশা করি, আমি একদম আশাবাদী, আগামী 5 বছরের মধ্যে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি আমার সঙ্গে একবার জলপাইগুড়িতে দেখা করে নেবেন। আপনি মেয়েকে নিয়ে টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। ওর ভালো সময় আসবে, ও ভালো হয়ে যাবে। আরেকটা কথা জিজ্ঞেস করি, ও আই কন্ট্যাক্ট করে, মানে আপনার চোখে চোখে তাকায়? স্যার আপনি যদি আই কন্ট্যাক্টের কথা বলতে যান, ও 100%-এর মধ্যে যদি আমি উদাহরণ দিতে যাই, তাহলে মনে করুন 70% করেন, বাকি 30% করেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেরকম ডাক্তার দেখাচ্ছেন তেমনি দেখান, যেরকম পড়াশোনা করাচ্ছেন তেমনি পড়াশোনা করান। ও অনেক ভাগ্যবান যে আপনার মতো মা ও পেয়েছে, এত ধৈর্যশীল মা ও পেয়েছে। আর ঈশ্বরের একটা গিফট মনে করবেন, ও আপনার ঈশ্বরের একটা গিফট। ও আসার পরে আপনার সর্বদিক থেকে উন্নতি হবে, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। আপনার ভালো সময় আসছে, আপনার ভালো সময় আসছে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, এই তো আমি ভালো জলপাইগুড়িতে থাকুন। পুজো করে এলাম আপনাদের ওখানে। হ্যাঁ, ফলোহারিণী বাবুর বাড়িতে ফলোহারিণী কুশ চৌধুরী আমাকে দিয়ে ফলোহারিণী পুজো করিয়েছে, আমি করে এলাম। যদি পারেন কোনো সময় দেখা করে নেবেন। একদম।
আর যদি 5 বছর পর আমরা একই রকম ভাবে থাকি, জীবিত সুস্থ এবং একই জায়গায়, আপনি 5 বছর পর একবার ফোন করে জানাবেন। দেখুন, চিকিৎসার জায়গায় তার সঙ্গে কনফ্লিক্ট বা ক্ল্যাশে যাচ্ছেন না রামকৃষ্ণ। রামকৃষ্ণদেব বলছেন না যে কোনো জ্যোতিষীয় প্রতিকার এক্ষুনি ব্যবহার করুন ও সুস্থ হবে, তা নয়। উনি একটাই কথা বলেছেন, যার ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা হচ্ছে ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের শক্তি, তার আশীর্বাদ, তার প্রভাব। শুনুন, তাতেও সুস্থ হবেন। আমার মায়ের হ্যাঁ, ক্যান্সার হয়েছিল। আমি একজন বিশাল বড় অফিসারকে ধরে আমি হায়দ্রাবাদে মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিলাম, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। আচ্ছা, সমস্ত ডাক্তার দেখে বললেন আর চান্স নেই। সমস্ত ওষুধ আমি বন্ধ করে দিলাম। দুঃখ পেলাম, কষ্ট পেলাম, কান্না করলাম। ঈশ্বর তারপরেও উনি যা টাইম দিয়েছিলেন, 10-12 দিন টাইম দিয়েছিলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু মা তারপরেও 12 বছর বেঁচে ছিলেন। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া। আমি তারাপীঠে আর আপনি গিয়ে কি বলবেন একে? আমি হ্যাঁ। তারাপীঠের মায়ের পাদপদ্মে গিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিলাম। সকালবেলা ঝাড় দিচ্ছে একজন, সে বলছে কি হয়েছে তোমার মায়ের? আমার ডাক্তারবাবু বলেছে আর চান্স নেই। ভাই বোকা নাকি তুমি? ডাক্তার কি ভগবান? কারোর আয়ু বলে দেবে? ঈশ্বর যদি চায়, তারা মা যদি চায়, কাউর কোনো সাধ্য নেই। মারে কে? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। হ্যাঁ, বলছে আপনাকে। হ্যাঁ, আচ্ছা। আমি ভাবলাম যে সত্যি তো আমার জ্ঞান ফিরে গেল, হুঁশ ফিরে গেল আমার। সত্যি তো, আমি এত ঘাবড়াচ্ছি কেন? মরতে তো সবাইকেই হবে। হ্যাঁ, ঠিক। দুদিন আগে দুদিন পরে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এই বেশি বাঁচবে না, এটা তো হতে পারে না। ঠিক। কারণ মা যদি কৃপা করেন, হ্যাঁ, বিজ্ঞান তো একদম শেষ অবধি যায়নি, লাস্টে বলেছে গিয়ে ঈশ্বর কণা। হ্যাঁ, বিজ্ঞানের অনেক কিছু পরিবর্তনশীল। তো তারা মায়ের কৃপায় আমার মা তারপরেও 12 বছর বেঁচে ছিলেন। সত্যি এই কৃপা মায়ের তো কৃপা না, অসীম 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 কৃপা এবং অব্যক্ত কৃপা। এটা আমরা মুখে বলে বোঝাতে পারবো না, একদম আপনি বাস্তব। একটা জিনিস ভাবুন, কোটি কোটি লোক প্রতিদিন মাকে দর্শন করতে যাচ্ছে, শুধু কিছু না পেলে যায়। তাই তো, ঠিকই তো, একদম বাস্তব। এই মায়ের ক্ষমতা, মন্ত্র বা পুজো পাঠ, এর যে আলাদা মোহ আছে, এটা না আমরা অনেকে ব্যক্তিগত, আমি এটাও দেখেছি রামকৃষ্ণদা। একটি ছেলে, জলপাইগুড়ির ছেলে, ওনার এলাকারই ছেলে, নাম হচ্ছে পলাশ গোস্বামী। আচ্ছা। ওর কাছে টাকা নেই, আমাকে বললো রামকৃষ্ণ আমি তারাপীঠ যাবো। আচ্ছা, ওখানে গিয়ে একটা লটারি কাটলো, লাইনে দাঁড়িয়ে আছে, লটারিওয়ালা ওকে ফোন করেছে, ভাই তুমি 10,000 টাকা পেয়ে গেছো। আচ্ছা, কথাটা বুঝুন। হ্যাঁ, মায়ের কাছে মানে আপনি কল্পনা করতে পারবেন না, মার যে কৃপা, শুধু আমরা ডাকতে পারি না, সেই ভক্তি, কমিটমেন্ট আবেগ দিয়ে মানুষের, আমরা মাকে ডাকতে পারি না। সত্যি তাই। আচ্ছা, আসুন আমি একটু চেম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখি। কালকেই কিন্তু মেদিনীপুরে চেম্বার রয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে মেদিনীপুরের চেম্বার আজ রাত 8টায় কনফার্ম হবে। আজ রাতটায় যারা বুক করেছেন তারা। আমি কামাখ্যা থেকে ফিরলাম, শরীরের অবস্থা ভালো না, এখনো পর্যন্ত বাড়ি ঢুকিনি, তো ডাইরেক্ট আমি দমদম থেকে এখানে এলাম। তো আমাকে রাত্রি 8টার সময় আমি সিদ্ধান্ত নেব আজকে ড্রাইভারের সঙ্গে কথা বলে কালকে আমি মেদিনীপুর যাব কি না। তাই আমাকে রাত্রি 9টা নাগাদ সবাই আমায় ফোন করে নেবেন, যাদের কালকে মেদিনীপুরে আসার কথা আছে ফোন করে নেবেন যে আমি যেতে পারবো, শরীরের পরিস্থিতি যদি ভালো থাকে। না হলে এটাই আবার রিশিডিউল হয়ে যাবে। আপনারা যারা বুক করেছেন, কারণ আমি কখনো ডেট দিয়ে ডেট মিস করি না, আমি কাউকে হ্যারাসমেন্ট করার লোক নই। না, ঠিকই। কারণ আপনি বাড়ির থেকে বেরোনোর আগে একটা ফোন করে নেবেন যে রামকৃষ্ণদা এসছেন কিনা। ঠিকই। আসুন, 26 তারিখে কিন্তু বাঘাযতীন চেম্বার রয়েছে, মিস হবে না। 26 তারিখে 26/5। 27 তারিখে হচ্ছে দমদমে চেম্বার রয়েছে, বুক করতে পারেন। 29 তারিখে কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে, বুক করুন।
আচ্ছা 1 তারিখে কিন্তু আবার মেদিনীপুরে চেম্বার রয়েছে, যদি আজকে 27 তারিখ আমি না যেতে পারি কালকে, 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ যদি না যেতে পারি তাহলে কালকে, 1 তারিখ হবে। তাহলে আমি 1 তারিখ যাব। 1 তারিখটা মাস্ট, আপনি 1 তারিখ ধরেই চলুন। এখন খুব আর্জেন্সি থাকলে আপনি কালকে ফোন করে নেবেন, ঠিক আছে? আজকে রাত্রে ফোন করে কনফার্ম করবেন, নাহলে 1 তারিখ মেদিনীপুর শিওর থাকে। আর আমি যাব মেচেদা যাব। মেচেদা, আচ্ছা বেশ, মেচেদার এখানে ডেট আমি দেখতে নিচে, পাচ্ছি না। নিচে। আচ্ছা ঠিক, আমি দেখছি। আচ্ছা এরপর হচ্ছে আপনার 1 তারিখ হচ্ছে মেদিনীপুর, 2 তারিখ হচ্ছে আসানসোল, আর 3 তারিখে 3-6 এটা হচ্ছে দুর্গাপুরে চেম্বার রয়েছে। বুকিং নাম্বার আপনি কোথায় ফোন করবেন? করতে হবে 9038002022। দেখুন টিভি স্ক্রিনে রয়েছে নাম্বার, এই যে বুকিং নাম্বার, এই যে দেওয়া, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই নাম্বারে আপনি বুক করে তারপরে আপনি আসবেন, বুক করে তারপর আপনি চেম্বারে আসবেন। হ্যাঁ, এই হচ্ছে চেম্বার, চেম্বারে বুকিংয়ের জন্য এটা। 23 তারিখ, এই মাসের 23 তারিখ মেচেদা আছে। আচ্ছা, তার মানে এখানে নেই উল্লেখ করা 23 তারিখ মেচেদা, এই শিডিউলটা মাথায় রাখুন। 22 তারিখের পর 23 তারিখ, মানে 23 কাল তারিখ- বাদে পরশু দিন। 23 তারিখ মেচেদা আছে, কিন্তু পরশুদিন। কোনোদিন আমি মেচেদায় যাইনি। আচ্ছা প্রায় 7 থেকে 8টা বুকিং আছে। আচ্ছা, তো দেখি আমার যিনি মানে ম্যানেজার আছেন তাকে দিয়ে ফোন করাবো কোথায় বসা যায় কি যায়, তা মেচেদা যাওয়ার চেষ্টা করবো শরীর ভালো থাকলে। রাইট। আচ্ছা আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, দ্রুত বলুন কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কেই জানবো। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 31/5/1987। 31/5/1987। 31/5 হ্যাঁ 1987। মনে হয় না? হ্যাঁ 87, হ্যাঁ 87। 87 টাইম বলুন। 87, মানে আপনি নর্থ বেঙ্গলের ছেলে? হ্যাঁ নর্থ বেঙ্গলে, হ্যাঁ জলপাইগুড়ি থেকে। হ্যাঁ 87। জলপাইগুড়ি, হ্যাঁ বলুন আচ্ছা। টাইম, সেটা বলুন, টাইম, সময়টা বলছি বলুন, যে হ্যাঁ স্যার, টাইম, সময়টা। টাইম সকাল 6টা। সকাল 6টা। বার্থ প্লেস আমার 2 মিনিট মনে হয় সময় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট। আচ্ছা 2 মিনিটের মধ্যে আমি একটু বলে দিচ্ছি, এখানে রবিবার জন্ম তাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ রবিবার। মিথুন লগ্ন, মিথুন রাশি, তাই তো? হ্যাঁ আচ্ছা ভাই, আমি বলে দিচ্ছি গুরুচণ্ডাল যোগ রয়েছে লগ্নে, মঙ্গল এবং চন্দ্র। ভাই আপনার বিবাহিত জীবনে প্রচন্ড গন্ডগোল চলছে, আপনার স্ত্রীকে হ্যাঁ, ভুল বুঝিয়ে সেই বাড়ি জন্যই থেকে আমি নিয়ে ফোন বেরিয়ে করেছি। গেছে। হ্যাঁ হ্যাঁ আপনার স্ত্রীকে ভুল বুঝিয়ে আপনার সম্পর্কে মিথ্যে কথা বলে স্ত্রীকে বাড়ির থেকে বের করে নিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী একটা দিন আপনার কাছে হাত জোড় করবে। কারণ যদি আপনি অন্যায় না করে থাকেন, আপনি যদি অন্যায় না করে থাকেন আপনার কাছে হাত জোড় করবে। কিন্তু একটা কথা আমি বলে রাখি, যে এইভাবে সংসার চলতে পারে না। কারণ আপনার মাঙ্গলিক যোগের কারণে আপনার প্রথম বিবাহ না টেকার কারণ 99.9%। এটাই কি ওনার প্রথম বিবাহ? এটাই ওর প্রথম বিবাহ। প্রথম বিবাহ তো হ্যাঁ হ্যাঁ এটাই প্রথম। একদম তাহলে? বিবাহ না টেকার সম্ভাবনা 99.9%। গুরুচণ্ডাল যোগ আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, বাবার পয়সা আছে, আপনার বাবার কোটি কোটি টাকা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে পিতার সাথে গন্ডগোল রয়েছে আপনার পিতা মাতার সঙ্গে। আমি ঠিক বলছি না ভুল বলছি? না হ্যাঁ, এইসব কারণের জন্য একটু মনোমালিন্য চলছে। একদম। তাহলে গেল। আপনি অনুষ্ঠানের শেষে একদম। আমাকে ফোন করে নিন, আমি আপনার সঙ্গে কথা বলছি। বেশ, আজকে এখানে আমরা শেষ করব, হাতে আর সময় নেই। তবে এই ধরনের এই যে ঝুলে থাকা, আটকে থাকা সম্পর্ক, এটা কি রাখা উচিত নাকি এখান থেকে কুইট করা উচিত? আমি পরের অনুষ্ঠানে দেখুন, রামকৃষ্ণ দাকে জিজ্ঞেস হ্যাঁ, করব। আমি পরের দিন মনে করবেন একদম, কর্ণ একদম। পিশাচিনী প্রক্রিয়া কাকে বলে। বেশ বেশ বেশ, আমি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।